ফ্লোরার কথা ফ্রিকুস করে ঈশানী হতবাক হয়ে বলে উঠল। ঈশানীর পেন্ট হাউজের ছাদ বারান্দায় কে কাপড় শুকায় ফ্লোরা? তাছাড়া গার্ডসরা দেখে ফেললে আমি শেষ। তুমি বরং সবগুলোকে ড্রয়ারে ঢুকিয়ে দাও। পার্থ চেহারা দেখে হাত দিয়ে মাছি তাড়ানোর মতন করে ভাবলেশীন গলায় ফ্লোরা বলল, আরে ধুর, কেউ দেখবেন না। পরক্ষণে ছুট ফুলিয়ে সরি বলল, তুষার আবার রোদে শুকানো কাপড় ছাড়া একদম পরে না। দাও দাও, আর বলতে হবে না, নিয়ে যাচ্ছি। এই তুষারের দেখছি অনেক ঢং। এমন বরফের দেশেও নাকি রোদে শুকানো জামা কাপড় চাই তার, অদ্ভুত। কাপড় সমেত ছাদ বারান্দার দিকে যেতে যেতে মেকি রাগ দেখিয়ে বিড়বিড়ালো ঈশানী। যাওয়ার সময় ভুল করে খোলা রেখে গেল রুমের দরজাটা। কাপড়গুলো রোদে মেলে দিয়ে খানিকটা একা একাই রোদ পুহিয়ে বেশ সময় করে নিচে ফিরল ঈশানী। নিচে ফিরে সবার আগে চলে গেল নিজের 12x12 ফিটের ছোট্ট রুমটাতে। রুমে এসে এইদিক ওদিক তাকাতে সবার আগে খুঁজতে শুরু করলো শুভ্রা পাখিকে, কিন্তু কোথাও নেই সে। উড়ে গেল না তো আবার? সেবার তটস্থ হলো ঈশানী। কিছুক্ষণ ভেবে পুনরায় খুঁজতেই লাগলো রুমের আনাচে কানাচে। ছোট্ট রুম, লুকিয়ে থাকা জায়গাও ক্ষীণ, তবুও সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজলো ঈশানী। কোথাও নেই পায়রাটা। অবশেষে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে খাটের উপর বসে পড়ে ঈশানী। মনে মনে নিজেকে ধাতস্থ করে বলে, তখন দরজা খোলা রেখে গিয়েছিলাম, তাই নিশ্চয়ই উড়ে গিয়েছে। আকাশের পাখি আকাশে উড়ে গিয়েছে, তার তো আর বন্দি থাকার কথা নয়। সেই ভেবে নিজের খারাপ লাগাটুকু আড়াল করে শুকনো মুখে নিঃশব্দে বসে থাকে ঈশানী। তখনই কোথা থেকে যেন এক বাটি স্যুপ নিয়ে হাজির হয় ফ্লোরা। গরম গরম সেই ধোয়া ওঠা স্যুপের বাটিটা ইসুর পানি এগিয়ে দিয়ে বলে, ইস্যু, টেস্ট করে দেখো তো একবার কেমন হয়েছে। মাত্রই বানালাম, আমি নিশ্চিত খুবই সুস্বাদু হবে এটা। ফ্লোরার আন্তরিকতা উপেক্ষা করার সাধ্য নেই ঈশানী, তবুও মেয়েটা মলিন হেসে জানালো, ফ্লোরার এখন খেতে ইচ্ছে করছে না ফ্লোরা, রেখে দাও, পরে খেয়ে নিব। নাছরবান্দা। সে তাদের দেশের বহু বছরের ঐতিহ্যবাহী স্যুপ ঈশানীকে দিয়ে টেস্ট করাবে। অগত্যা ভীষণ জোরাজোরি করে ফ্লোরা বলল, এইভাবে বললে শুনছি না, তোমাকে টেস্ট করতেই হবে। নাও তো, হা করো। ফ্লোরার জোরাজুরিতে হা করে ঈশানী এক চামচ স্যুপ ওর মুখে দিয়ে ফ্লোরা ভ্রুচে জিজ্ঞেস করলো, কেমন? ঈশানীও খেতে খেতে বলল, বেশ ভালোই। কিসের স্যুপ এটা? ফ্লোরা একগালে হেসে জানায়, কবুতরের, একদম টাটকা কবুতর ছিল। কোথা থেকে যেন উড়ে এসে লাউঞ্জে বসেছিল, আমি ধরে নিয়ে স্যুপ বানিয়ে ফেললাম। মজা হয়েছে না? ফ্লোরার কথা শুনে চোখে কপালে উঠে গেল ঈশ্বর ও তৎক্ষণাৎ খাবারের বাকি অংশ মুখ থেকে চুরে ফেলে দিয়ে চেঁচিয়ে উঠল ফ্লোরার উপর, এটা তুমি কি করলে ফ্লোরা? আমার শুভ্রা পাখিকে রান্না করে এভাবে খেয়ে ফেললে? কি? ফ্লোরা বিস্ময় কিংকর্তব্য বিমোচ। একদম কথা বলবে না। আমার শখের পায়রাটাকে রান্না করে এনে আবার আমাকেই আদর করে খাওয়াচ্ছ, কতটা নিষ্ঠুর তুমি মেয়ে। তোমার কথা আমি বুঝতে পারছি না, কি বলছো এসব? যদিও ঈশানীর হঠাৎ রাগের কারণ ঠিক ধরতে পারছে না ফ্লোরা, তবুও ওর কণ্ঠে অপরাধ স্পষ্ট। কান্নার তোরে চোখের কোটর ভরে উঠেছে ঈশানীর। নীল রঙা চোখ, জলজলের চোখগুলোকে দেখে মনে হচ্ছে সত্যি সত্যি বেদনার রং ধারণ করেছে তারা। শুভ্রাকে হারানো নিগুট কষ্টে মাথা ঠিক নেই তার। তাই তো ফ্লোরার কথা প্রত্যুত্তর আহত কঞ্চে মেয়েটাকে আরো কিছু করার কথাই শোনালো ও। বুঝতে হবে না তোমার ফ্লোরা, আমি ভুল বুঝেছিলাম। তোমাকে এই পেন্ট হাউজে সবার থেকে আলাদা মনে করেছিলাম, কিন্তু না, ওই হৃদয়হীন জানোয়ারগুলোর সঙ্গে থেকে থেকে তোমার হৃদয়টাও পাথর খণ্ডে পরিণত হয়েছে। তুমিও একটা নির্দয় ফ্লোরা, সত্যি নির্দয়। এক নাগারে কথাগুলো বলে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায় ঈশানী। অতঃপর ছুটতে ছুটতে চলে যায় ছাদ বারান্দায়। এখানে সচরাচর কেউ থাকে না, তাই এখানে এসে হাঁটু ভেঙে বসে গলা ছেড়ে হাও মাও করে কেঁদে উঠল ঈশানী। ওর কান্নার আওয়াজ বড্ড ব্যথাতুর শোনাচ্ছে। সব দুঃখরা যেন একসাথে জুড়ে এসে বসেছে মন মস্তিষ্কে। তাই তো এমন অপারক কান্নার রত কঞ্চে ভীষণ অভিমানী ঈশানী বলে, হারাতে হারাতে সব হারিয়ে ফেললাম, এবার আমি হারিয়ে গেলেই সমাপ্ত। কে হারিয়েছে? গমগমে পৌরশালী অজ্ঞাত আওয়াজ। আচমকা থমকে যায় ঈশানী। শুষ্ক চোখ এদিক ওদিক তাকে খুঁজতে থাকে প্রশ্নদাতাকে। পরক্ষণে নেড়ে দেওয়া
কাপড়ের আড়াল থেকে পুনরায় ভেসে এলো একই কণ্ঠস্বর। এভাবে কাঁদছো কেন? কে হারিয়েছে? শুকাতে দেওয়া কাপড়ের আড়াল থেকে কুণ্ডলি পাকানো বাষ্পিত ধোয়া অনুসরণ করে কয়েক কান্নাটি বাদ দিয়ে সেদিকে উকি দেয় ঈশানী। দেখতে পায় ওর সবচেয়ে অপছন্দের মানুষটার মুখ হয় ঠোঁটের ফাঁকে সিগারেট নিয়ে ট্রাউজারের পকেটে হাত গুজে সামনের দিকে তাকিয়ে মূর্তিমান হয়ে দাঁড়িয়ে আছে এরিস ইভান। তাকিয়ে আছো কেন? এরিসের কথার প্রত্যুত্তরে ইস্যু নাক টেনে হেঁচকি তুলে বলল। আপনি কি করে বুঝলেন আমি তাকিয়ে আছি? সিক্স সেন্স। সামনে তাকিয়ে উত্তর দেয় ইরিস। অতঃপর ঘাড় ঘুরিয়ে ঈশানীর দিকে দৃষ্টিপাত করে বলে, কাঁদছিলে কেন? লোকটির কর্কশ আওয়াজ তিত্তির করে নাকের ডগা ফুলে উঠে ঈশানীর। সে এমন ভাব করছে যেন কান্নাকাটি করে মস্ত বড় অন্যায় করে ফেলেছে ঈশা। তবু নাক টেনে নিজেকে খানিকটা শক্ত করে জবাব দিল ঈশানী। আপনার ফ্লোরা আমার শুভ্রাকে স্যুপ বানিয়ে খেয়ে ফেলেছে। শুভ্রাকে? আবারও কর্কশ আওয়াজ ভেসে এলো ওপাশ থেকে। আমার পায়রা পাখি। ঈশানীর প্রতি উত্তর শুনে ভ্রু কুঞ্চিত করে ফেললো এরিস তাচ্ছিল্যে স্বরে বলল, সিরিয়াসলি তুমি একটা কবুতরের জন্য কেঁদে ভাসাচ্ছিলে এতক্ষণ? ঈশানীর মাথা ঠিক নেই এই মুহূর্তে। নির্দয় এরিসের কথা সহ্য হলো না ওর। চারাত করে ফুঁসে উঠল মস্তিষ্কটা। ফলস্বরূপ মেয়েটা ছুটে গিয়ে ঝাঁঝালো গলায় বলল, ভেতরে মায়া দয়া থাকলে তো বুঝবেন কেন কাছি। নিষ্ঠুর পাষাণ হৃদয়হীন লোক একটা। কাঁদতে কাঁদতে কথাগুলো আউড়িয়ে ছাদ বারান্দায় ত্যাগ করলো ঈশানী। ওইদিকে ঈশানী যেতে না যেতে চোয়াল শক্ত হয়ে এলো এরিসের। যদিও বা ঈশানীর কথাগুলো চিরন্তন সত্য, তবুও এই মেয়েটার মুখে এইসব কথা মোটেও শুনতে চায় না এরিস। ওর মুখে এসব শুনলে তার তীব্র দহনে ভেতরটা চিরবিরে উঠছে। এরিসের সেই জের ধরে দুহাত মুষ্টিবদ্ধ করে রাগের তোপে এরিস বলে, তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না, একদমই পারো না। নভেম্বরের শেষ সপ্তাহ চলমান। এ সময় বছরের সবচেয়ে শীতলতম সময় পার করছে পুরো রাশিয়া। দিনরাত 24 ঘন্টায় তাপমাত্রা ঝুলে আছে মাইনাসের কাটায়। সারা বেলা অবিরত তুষারপাতে জমাট বেঁধে পাথরখণ্ডে রূপ নিয়েছে চারদিক। মসৃণ পিচঢালা রাস্তাগুলো ঢাকা পড়েছে কয়েক স্তর শ্বেত রঙা বরফকুচির আলে। প্রকৃতির এহেন বৈরী আচরণে জনজীবন ব্যাহত। ঠিক মতো রাস্তা চিনে পথ এগুলো মুশকিল। অথচ এমন বৈরী আবহাওয়ার মাঝে দিক বেদিক শূন্য হয়ে জঙ্গলের রাস্তা ধরে প্রাণপণে ছুটছে ঈশানী। যদিও রাস্তা ছেড়ার উপায় নেই, হাঁটু সমান বরফের মধ্য দিয়ে কোনো মতে সামনে এগুলোর প্রচেষ্টাই বলা যায়। তবে এই বিস্তৃত জঙ্গলের শেষ কোথায় তার ঠিক জানা নেই ঈশানের। এভাবে উদ্ভ্রান্তের মতো ছুটতে থাকলে ধরা পড়ে যাওয়ার প্রবণতা প্রকট। এবার এরিসের হাতে ধরা পড়ে গেলে এ জীবনে আর রক্ষা নেই সেই ভেবে শরীর সর্বশক্তি প্রয়োগ করে আরও দ্রুত এগুনোর প্রয়াস পা চালা ঈশানী। বোকাশোকা মেয়েটা প্রচণ্ড ঠান্ডার মাঝে ছুটছে ঠিকই, কিন্তু আদৌ সামনে এগোচ্ছে নাকি একই জায়গায় বারবার ঘুরপাক খাচ্ছে তা ঠিক বোধগম্য নয় ওর। বরাবরের মতোই ওর মাত্রাতিরিক্ত আত্মবিশ্বাস আজ ওকে এখানে এনে দাঁড় করিয়েছে। ভীত সন্ত্রস্ত মেয়েটা পালাতে চায় এই পেন্ট হাউস, এই খারাপ মানুষগুলো, এই মাফিয়াদের কালো দুনিয়া, সব কিছু থেকে ও অনেক দূরে চলে যেতে চায়। কিন্তু সেটা কি আদৌ ওর ভাগ্যে আছে? মাফিয়া বস এরিস ইউভানকে দিয়ে এত সহজেই পালাতে দেবে নিজের শিকারকে? তবে পেন্ট হাউস থেকে পালিয়ে আসার জন্য ঈশানী নিজেও আজ কিছুটা বিশ্বাসঘাতকতা করেছে। সুযোগ নিয়েছে ফ্লোরা মেয়েটার আন্তরিকতার। কে জানে ঈশানীকে খুঁজে না পেলে এরিস ঠিক কি শাস্তি দিবে ফ্লোরাকে। ফ্লোরা নিজেও নিশ্চয়ই এই মুহূর্তে উম্মাদের মতো চারিদিকে খুঁজে বেড়াচ্ছে ওকে। এই তো কিছুক্ষণ আগের ঘটনা। ফ্লোরা এসেছিল ইস্যুর নিকট ক্ষমা চাইতে। শুভ্রাকে হারিয়ে গত 3 দিন ধরে ফ্লোরার মুখোমুখি হয় না ঈশানী। মেয়েটাকে দেখলেই কেমন মাফিয়াদের দোষর মনে হয় ওর চোখে। তখন অভিমান হয়, কান্না পায়। কিন্তু ঈশানী তো অন্তর্মুখী। সবার সামনে দুঃখ প্রকাশ কিংবা কেঁদে ভাসানোর স্বভাব তো ওর নেই। গত কয়েকদিন ধরে ঘরের চৌকাঠও মারায় না ইসো, আর না তো ফ্লোরা নিজ থেকে কখনো সাহস করে কথা বলতে আসে ওর সঙ্গে। কথা বলার ইচ্ছে হলেও সুগার অপরাধ বোধ ভেতর থেকে দমিয়ে দেয় ওকে। গত 3 দিন ভীষণ মন খারাপের সাথে এভাবেই কাটে ওদের। এরই মধ্যে এরিসও নেই পেন্ট হাউসে। কোনো এক বিশেষ কাজে রাশিয়ার
বাইরে গিয়েছে সে। ইস্যুর সঙ্গে এমনই মনোমালিন্য ফ্লোরার আর সহ্য হচ্ছিল না মোটে। অজ্ঞতা ভেতরে সংকোচটুকু দমিয়ে আজ 3 দিনের মাথায় সকালে করা নেড়েছিল ইস্যুর ঘরে। দরজা টোকা পড়লে ঈশ্বর দরজা খুলে দেয় নির্দ্বিধায়। ও নিজেও বোধহয় মেয়েটার প্রতি অভিমান পুষে রাখতে চাইছিল না। আর ইতিমধ্যে ভেতরে প্রবেশ করার পরেও ফ্লোরার কথা এগোনোর জন্য আগ বাড়িয়ে বলে উঠছে, আসবো ভেতরে? ঈশানী বাকশূন্য নিষ্প্রভ। ওর নীল চোখের মণি অন্তর্মুখী স্বভাবটা যেন চট করে হানা দিয়েছে ভেতরে, যার দরুন জিহ্বা নাড়ানো দুষ্কর। ঈশানী চুপ হয়ে আছে দেখে ফ্লোরা একাই ইতস্তত গলায় বলতে আরম্ভ করলো, আসলে ইস্যু, তুমি যা ভাবছো তা নয়। মাফিয়াদের সঙ্গে জীবন কাটালেও আমি মোটেও ওদের মতো নিষ্ঠুর নই। আর না তো ওরা আমাকে নিজেদের পাপ কাজের সঙ্গে জড়িত রাখে কখনো। আমি আসলে বুঝতে পারিনি পায়রাটা যে তোমার। তাহলে কখনোই আমি... ফ্লোরাকে কথার মাঝে থামিয়ে দিল ঈশানী। শুষ্ক অধরে কিঞ্চিত হাসির রেখা টেনে বলল, আমি বুঝতে পেরেছি ফ্লোরা, তুমি কখনো এটা ইচ্ছে করে করনি। আর না তো সেদিন তোমার সঙ্গে ওভাবে কথা বলা উচিত হয়েছে আমার। আমি নিজেও ভীষণ লজ্জিত। তৎক্ষণাৎ মেয়েটাকে অবাক করে দিয়ে তৎক্ষণাৎ ওকে জড়িয়ে ধরে ফ্লোরা। ওর কাণ্ডে বিস্ময় হয়ে যায় ঈশানী। এই আগে কোনোদিনও কেউ এভাবে জড়িয়ে ধরেনি ওকে। ঈশানী বেশ সুকুঞ্চিত, সেই সঙ্গে পুলকিত বলছে। ফ্লোরা আলতো হাতে ঈশানীকে জড়িয়ে ধরে উচ্ছ্বসিত কঞ্চে বলে উঠল, সত্যি বলছো? তুমি আর রাগ করে নেই? ধীর গতিতে নিজের হাত আলতো করে ফ্লোরার পিঠে ছোঁয়ালো ঈশানী। অতঃপর ওকে আশ্বস্ত করে বলল, একদম রাগ করিনি, বিশ্বাস করো। তুমি প্লিজ আর এভাবে অনুশোচনা করো না, আমার খারাপ লাগে। এটা সত্যি সরল আর পবিত্র, নির্দ্বিধায় যে কাউকে ক্ষমা করে দেওয়ার মতন এক বিশাল সমুদ্রের ন্যায় উদ্দাম হৃদয় আছে তার। সেই ভেবেই নিদারুণ খুশিতে ফ্লোরা হুচ করে বলে ওঠে, আজ পেন্ট হাউসে কেউ নেই, স্নোফল দেখতে যাবে? এটা আমাকে ক্ষমা করে দেওয়ার রিওয়ার্ড বলতে পারো। ফ্লোরার কথায় মলিন হাসলো ঈশানী। অবিশ্বাসের স্বরে বলল, আমাকে ওরা পেন্ট হাউসের বাইরে যেতে দেবে ভেবেছো? তাছাড়া এরিস সত্যি। ঈশানীর কথার ফাঁকে হাত ঢুকিয়ে ফ্লোরা বলে, এরিস তো নেই। তাছাড়া আমি তুষারকে ফ্যাক্স পাঠিয়ে অনুমতি চেয়ে নেব। আর দূরে তো কোথাও যাব না, পেন্ট হাউস এরিয়ার মধ্যেই থাকবো। প্রথমে দ্বিধাবোধ করলেও এরিসের পেন্ট হাউসে না থাকার খবরটাতে চমকালো ঈশানী। কোনো এক অজানা কারণে আচানক খুশিতে ঝিলিক দিয়ে উঠল ওর দু চোখ। বুকের ভেতর জড়ো হলো মুক্তি পাওয়ার এক প্রবল আকাঙ্ক্ষা। নাজুক মেয়েটা ভেতরে ভেতরে কিয়ৎক্ষণ ভাবলো কিছু একটা, অতঃপর চট করে সন্ধিয়ান গলায় ফ্লোরাকে বলল, কি বলছো? বাইরে নিয়ে যেতে পারবে? মিথ্যে আশা দিও না কিন্তু। ফ্লোরা অক্ষিপল ছেড়ে ইস্যুকে আশ্বস্ত করে বলল, পারবো রে বাবা, পারবো। সেই যে ফ্লোরার সঙ্গে পেন্ট হাউসে বাইরে পা রাখার সুযোগ পেয়ে সেটাকে কাজে লাগিয়ে এই মুহূর্তে পালানোর প্রাণপণ চেষ্টায় চালাচ্ছে ঈশানী। তুষারের অনুমতি ছিল বলে গার্ডসরাও তখন কিছু বলেনি ওদের, কিন্তু এতক্ষণে হয়তো ঈশানী পালিয়ে যাওয়ার খবরও পেয়ে ব্যতিগ্রস্ত হয়ে পড়েছে তারা। ও অনেকক্ষণ ধরেই দৌড়ানোর কারণে ঈশানী দুর্বল, সেই সঙ্গে ভীষণ আতঙ্কিত। যার যত দ্রুত সম্ভব দিনের আলো থাকতে থাকতে এরিস ইউবানের রেস্ট্রিকেট এলাকা থেকে ত্যাগ করতে হবে ওকে। কিন্তু এই বরফে চাদরে ঢাকা মৃত নির্জীব জঙ্গলের শেষই বা কোথায়? দিশাহারা মস্তিষ্ক তার গন্তব্যহীন পথ ধরে ক্লান্ত পায়ে সামনে এগিয়ে যাচ্ছিল। ওর পরনে ওভারকোটটা এক স্তর বরফ জমে পুরু হয়ে গিয়েছে। এভাবে বাইরে থাকলে যখন তখন হাইপ্রোথামিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রকট। তবুও সেসবে তোয়াক্কা না করে উদ্ভ্রান্তের মতো ছুটছে মেয়েটা। এভাবেই একটা পর্যায়ে এসে আকস্মাৎ নিজের নরম বাহুতে গ্লাভস পরিতে একটা শক্ত হাতের হ্যাঁচকা টান অনুভব করতে হন্য হয়ে ছোটা পা দুটো আকস্মাতই থমকে গেল ঈশানে। ধরা পড়ে যাওয়ার প্রবল আতঙ্কে গলা শুকিয়ে কাজ পালানোর কায়দা নিয়ে অজ্ঞতা সেখানে দাঁড়িয়ে পড়ে শুষ্ক একটা চোখ গিলে ভারতীয় দৃষ্টিতে পেছনে ফিরে তাকালো ঈশানী। দেখলো একটা কালো আলখালা পরিহিত রাশিয়ান লোক। ঈশানী যতটুকু মনে পড়ে তাতে এই লোক এরিস কিংবা তার পেন্ট হাউসের কেউ নয়। ঈশানী তাকে পেন্ট হাউসে দেখেননি ঠিকই, তবুও
লোকটা এই অনাকাঙ্ক্ষিত দর্শনে আশ্বস্ত হতে পারল না। ও যদিও লোকটা এরিসের গুপ্তচর হয়, তখন ভয় কুণ্ঠিত হয়ে লোকটার থেকে নিজের হাতটা ছাড়ানোর জন্য অহেতুক জোর জবরদস্তি করতে লাগলো ঈশানী। লোকটা ছাড়লো না ওকে, বরং সরু বাহুটা কবজি বন্দি করে রুশ ভাষায় বলতে লাগলো কিছু একটা। লোকটা স্থির কথা বলছে দেখে মনে হচ্ছে সে ইস্যুকে ধাতস্থ করতে চাইছে কিছুটা, কিন্তু এতেও অস্থিরতা কমল না ঈশানীর। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা অবিরত করে রেখেই কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠছে, হাত ধরেছেন কেন? কি চাই? ছাড়ুন। লোকটা হাতের পাথর দৃঢ় করে স্থবির কণ্ঠে আরো কিছু বলল, যা কোনো কিছু বোধগম্য হলো না ঈশানের। অস্থিরতা বেড়ে গেল ওর মাঝে, ভেতরে নাজুক সংকিত সত্তাটা বেরিয়ে আসতে চাইছে যেন। মেকি আত্মবিশ্বাসটুকু মিলিয়ে যাচ্ছে অনর্গল জ্বলতে থাকা অশ্রুকণার আড়ালে। ঠিক এমন সময় ঈশানী খেয়াল করলো একটু দূরে বরফে ঢাকা ক্রিসমাস গাছের আড়াল থেকে ক্যামেরার সাহায্যে ওর ছবি ধারণ করছে কেউ। গাছের আড়ালে দাঁড়ানো লোকটাকে দেখে কান্নারত অবস্থাতে থমকে গেল ঈশো। ভেতর নতুন করে বিপদে পড়ার আশঙ্কায় নীল হয়ে উঠল ওর মসৃণ ফর্সা মুখমণ্ডল। বুকের ভেতর ক্রমশ বেড়ে ওঠা উচ্চাটন উত্তেজনা তৎক্ষণাৎ ভ্রুকুঞ্চিত করে ঝাঁঝালো গলায় চেঁচিয়ে উঠল, কে আপনি? এভাবে ছবি কেন তুলছেন? ঈশানীর কথায় কোনরূপ কর্ণপাত করে না লোকটা, উল্টো কুটিরে এসে ফের ক্যামেরাতে হাত চালিয়ে তড়িৎ বেগে যেন কোনো কিছুর জন্য বজ্র তাড়া দেয়। ক্রমাগতিত একাধিক ফ্ল্যাশের আলো হকচকিয়ে উঠে চোখ খিচে বন্ধ করে নেয় ঈশানী। চোখ দুটো বন্ধ রেখেই ঠোঁট ভেঙে কেঁদে উঠে মেয়েটা। কাঁদতে কাঁদতে নতুন উদ্যমে নিজেকে ছাড়ানোর প্রচেষ্টা চালিয়ে আকুল কঞ্চে বলে, যেতে দিন দয়া করে। কেন আটকে রেখেছেন আমায়? আপনাদের তো আমি চিনিও না, তাহলে আমার পেছনে কেন পড়ে আছেন? কি ক্ষতি করেছি বলুন? কথা শেষ ফের ক্রন্দনরত ব্যথাতুর আওয়াজ বেরিয়ে এলো ওর কণ্ঠনালী ভেদ করে। ওর ভেজা নরম চোখ দুটো তখনও বন্ধই ছিল, কোনো কিছু আঁচ করার সুযোগ ছিল না মোটেই। ঠিক এই এমত অবস্থায় কয়েক ন্যানো সেকেন্ডের মাঝে ফুচ করেই এক বিকট গগন বিদারী আওয়াজে কেঁপে উঠল বিস্তৃত গোটা জঙ্গল। আকস্মাৎ আওয়াজে লাফিয়ে উঠে তড়া করে চোখ খুলে ফেলল ঈশানী। সঙ্গে সঙ্গে ঝাপাত করে ওর মুখের উপর আছড়ে পড়ে এক হাবলা তাজা রক্ত। মুখের উপর রক্তের উৎক গন্ধ, চোখের কার্নিশ বেশ চুপচুপ করে গড়িয়ে পড়ছে সেগুলো। সামনে দৃশ্যপট পুরোপুরি রক্তে রঞ্জিত। অজ্ঞতা হাতের সাহায্যে চোখটা পরিষ্কার করে সামনে দৃষ্টিপাত করে ঈশানী। অবিশ্বাস্য নজরে সামনে তাকাতে বিস্ময় হতবিহ্বল হয়ে পড়ে ওর নেত্রদয়। স্নিগ্ধ বরফে ঢাকা ধপধপে সাদা জমিনে এমন রক্তের বন্যা দেখে শরীর শিউরে উঠতে না উঠতেই মুখের উপর দু হাত চেপে ধরে চোখ দুটো বড় বড় করে সামনে লোকটার দিকে চাইল ঈশো। দেখলো এতক্ষণ যাবৎ ওর বাহু ধরে রাখা রাশিয়ান লোকটার হাতের বাঁধন ঢিলে হয়ে গিয়েছে ইতিমধ্যে। স্থির শূন্য চোখ দুটো খোলা রাখা অবস্থাতে বিনা বাক্যে ধীরে ধীরে সম্মুখে ঝলে পড়ছে মানুষটা। দেখে মনে হচ্ছে কথা বলার শক্তি সে অনেক আগেই হারিয়েছে। সেই সাথে শ্বাস প্রশ্বাসটুকু ঈশানী আরেকটু ভালোভাবে খেয়াল করতেই দেখলো লোকটার মাথার অগ্রভাগ থেকে জলরাশির ন্যায় গলগলিয়ে বেরিয়ে আসছে ভীষণ তাজা রক্তের স্রোত, যা দেখে মুহূর্তে আটকে ওঠে ঈশানী। এ কেমন দুনিয়া! কত সহজেই না জলজান্ত মানুষটা চোখের সামনে এক মৃতদেহ পরিণত হলো। এসব নৃশংসতার সঙ্গে মোটেও পরিচিত ও নয়। তার উপর সদ্য মৃত লোকটা মূর্তির ন্যায় সোজা ঢলে পড়েছে ওর দিকে। এক্ষুনি সরে না দাঁড়ালে হয়তো ওর জলরাশির ন্যায় গলগলিয়ে বেরিয়ে আসছে ভীষণ তাজা রক্তের স্রোত, যা দেখে মুহূর্তে আটকে উঠে ঈশানী। এ কেমন দুনিয়া! কত সহজে না জলজন্ত মানুষরা চোখের সামনে নিথর এক মৃতদেহে পরিণত হলো। এসব নৃশংসতার সঙ্গে মোটেও পরিচিত নয় ও। তার উপর সদ্য মৃত লোকটা মূর্তির ন্যায় সোজা ঢলে পড়েছে ওর দিকেই। এক্ষুনি সরে না দাঁড়ালে হয়তো ওর গায়ে এসে আশ্রে পড়বে রক্তাক্ত শরীরটা। ভয়ের চোটে শরীরে রক্ত হিম হইল ওর। তৎক্ষণাৎ চিৎকার করে দু হাতের ধাক্কায় সরিয়ে দিল আলখাল্লা পরিত মৃত লোকটাকে। লোকটা দৃশ্যপটের আড়াল হতে না হতেই ঈশানীর অক্ষিপটে ভেসে উঠল আরেক ভয়াতুর দৃশ্য। সামনে ওর থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে ওর আসন্ন বিপদ স্বয়ং এরিস ইভান। প্রকৃতিতে অপার তুষারপাত এখনো বহমান। পেঁচা তুলোর মতো সূর্য তুষারপাতের মাঝে কালো কোট পরিত স্নিগ্ধ মানবের ধারালো
চেহারাটা আচমকা ভেসে উঠল ঈশানীর চোখে, যার পায়ের কাছে লকলকে কুটিল চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে বরফের কুচির সঙ্গে মিলেমিশে যাওয়া ধপধপে সাদা বস। আপাতত হিংস্র প্রাণীটির দু চোখ ইস্যুর পায়ের কাছে পড়ে থাকা নির্জীব রক্তাক্ত শরীরটার দিকেই নিবদ্ধ। দেখে মনে হচ্ছে এক্ষুনি হয়তো হাওয়ার বেগে ঝাঁপিয়ে পড়ে ছিঁড়ে খুঁড়ে খাবে লোকটাকে। ঈশানী এক পল চাইল বোজোর পানে, অতঃপর দৃষ্টি সরিয়ে আতঙ্কিত নজরে পরখ করে এরিসকে। হাতে রিভলভার নিয়ে এই দিকে এগিয়ে আসছে সে। গলার মাঝে কোনো তরল অবশিষ্ট নেই আর। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে অসহায় আর শঙ্কিত মানবী বোধ হয় ঈশানী। এরিস সময় দিল না ভাববার। বোজোর থেকেও দ্রুত বেগে এগিয়ে এসে থাবা বসালো ইস্যুর কণ্ঠনালীতে। কড়া পড়া খড়খড়ে হাতে ওর নরম কণ্ঠনালী চেপে ধরে রাগে গর্জন করে উঠল সে। কি মনে হয় আমি বাদে রাশিয়ান সবাই খুব ভালো মানুষ? হেরিসের পেন্ট হাউস থেকে পালানোর স্পর্ধা কি করে হয় তোমার? মূর্তের মুখের মাঝে রক্তের নোনতা স্বাদ অনুভব করে ঈশানী নীল রঙায় অসহায় চোখ দুটো কোটর ছড়িয়ে বেরিয়ে আসতে চাইছে যেন। শ্বাস প্রশ্বাসে বাধা প্রাপ্ত হওয়া ক্রন্দনে ফ্যাকাশে ছোট দুটো ফাঁকা হয়ে গিয়েছে আপনা আপনি। এরিস ছাড়ে না ইস্যুকে, বরং হাতের বাঁধনে কোনো রূপ পরিবর্তন না এনেই অন্য হাতে ট্রিগার প্রেস করে গুলি বসিয়ে ঝাঁঝা করে দেয় গাছের আড়ে দাঁড়িয়ে থাকা স্পাইটার বক্ষস্থল। বিভীষিকায় পরিণত হয়েছে ঈশানীর মুক্তির আকাঙ্ক্ষা। এতক্ষণে তুষার আর ফ্লোরা এসে হাজির হয়েছে সেখানে। বোঝো গন্ধ শুকে এগিয়েছিল বলে এরিস খুব তাড়াতাড়ি খোঁজ পেয়েছে ঈশানীর, কিন্তু তুষার আর ফ্লোরাকে বরফের চাদরে ঢাকা জঙ্গলের মাঝে এই জায়গাটা খুঁজে পেতে বেশ বেগ হতে হয়েছে। ওরা বেশ খানিকটা দূরত্বে দাঁড়িয়ে আছে হত্যাযজ্ঞের থেকে। সামনে বিভৎস পরিস্থিতি লক্ষ্য করে তীক্ষ্ণ দৃষ্টিতে ফ্লোরার দিকে চাইল তুষার। মেয়েটা জড়সড় হয়ে মাথা নুয়ে দাঁড়িয়ে আছে ওর পাশে। সেদিকে ফিকুচকে তাকে গম্ভীর স্বরে তুষার বলল, আমার পেছন পেছনে এত দূর আসতে নিষেধ করেছিলাম না? এখানে সব দেখতে ভালো লাগছে। ক্ষমা করে দিন না। মুখ কাচুমাচু করে অত্যন্ত নিচু স্বরে বাক্যটুকু উচ্চারণ করে ফ্লোরা। ক্ষমা? কিসের ক্ষমা? এত বড় একটা অন্যায় করে এখন আবার ক্ষমা চাইতে এসছ? ছোট্ট করে উচ্চারণ করে উপর নিচ মাথা নাড়ল ফ্লোরা। তুষার রাগান্বিত হলো। মেয়েটা এত ছেলে মানুষ কেন? এতদিন ধরে মাফিয়াদের সঙ্গে থেকে একটু চালাক চতুর হতে পারলো না এই বোকা ফ্লোরা? সে ভেবে বিরক্তিকর আওয়াজ বেরিয়ে এলো তুষারের মুখ থেকে। সিদ্ধার্থ কটমট করে বলা, কে বলেছিল ঈশানীকে নিয়ে বের হতে? আমি বলেছিলাম নাকি তুমি আমাকে একবারও জানিয়েছিলে যে তোমার সঙ্গে ঝামেলার বস্তা বের হবে? আগের বার যখন চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছিল তখনও শিক্ষা হয়নি? বোকামে একটা। তুষারের কথার প্রত্যুত্তর না করে নাক টানলো ফ্লোরা। হাতের পিঠ দিয়ে অক্ষি কোণে জমে থাকা তপ্ত জলটুকু মুছে নিল আলগোছে। অতঃপর ঈশানী আর এরিসের দিকে দৃষ্টিপাত করে মিনমিনিয়ে বলল, এরিসকে থামান দয়া করে, ইস্যুকে মেরে ফেলবে তো। ফ্লোরার ইশারা অনুসরণ করে তুষার এক পল সামনে দৃষ্টিপাত করে নির্বাক কণ্ঠে বলল, আই থিঙ্ক এরিস অনেক ধৈর্য ধারণ করছে। সরল কপাল নিমিষেই বেঁকে গেল ফ্লোরা। সে উদ্ভট আওয়াজ করে বলল, মানে? এই যে দেখতে পাচ্ছ, এরিস মিস ব্লু আইড অ্যাঞ্জেলের গলা চেপে ধরে গচড়াচ্ছে, কিন্তু ওর জায়গায় অন্য কেউ হলে এরিস এমন কিছুই করতো না। কি করতো তাহলে? কলিজা হাতে নিয়ে ভয়ার্ত আওয়াজ প্রশ্নে ছিল ফ্লোরা। ক্রু হাসিতে চোখ বাঁকালো তুষার। চোখ জুড়ে হাসি বিস্তৃত হলো ও চোখ দুটোতে রহস্যের কপটতা ধরে রেখে তুষার জবাব দিল, সোজা মাটিতে গিয়ে ফেলতাম। বারবার করে সতর্ক করেছিলাম তোমায়, এরিস ইউভানের সঙ্গে লাগতে এসো না, আমাকে চ্যালেঞ্জ করে পালানোর দুঃসাহস দেখিও না। কিন্তু তোমার শিক্ষা হয়নি। এতবার নিষেধ করার পরেও আমার নাকের ডগা দিয়ে পালিয়ে যাচ্ছিল তুমি। কি ভেবেছিলে পাইথন লিডারকে টেক্কা দেওয়া এতই সহজ? ঈশানী কথা বলতে পারছে না। কণ্ঠনালীর প্রচন্ড চাপে ঠোঁটের আগায় এসে আটকে আছে রুহুটা। তীব্র যাতনায় সমগ্র মুখমণ্ডল রক্তিম বর্ণ ধারণ করেছে ওর। চোখ দিয়ে অনর্গল ঝরে পড়ছে ব্যথাতুর নোনা জল। সেসবে বিন্দুমাত্র তোয়াক্কা না করে এরিস বলল, বলেছিলাম আমি হার্টলেস। বিশ্বাস হয়নি তাই না? এবার থেকে ঠিকই বিশ্বাস হবে।
পাইথন লিডারকে চ্যালেঞ্জ করার ফল কতটা ভয়াবহ যন্ত্রণা বয়ে আনবে তোমার জীবনে, সেটা এবার হাড়ে হাড়ে টের পাবে তুমি। ঈশানী মরে যাচ্ছে, দম আটকে এসেছে ওর। এবারের মতো বাঁচতে চাই শুধু। অজ্ঞতা এরিসের হাত থেকে নিজেকে ছাড়ানোর প্রয়াসে অস্থির হয়ে এলোমেলো কদমে পিছিয়ে যায় দুর্বল মেয়েটা। এরিসের চোখের মাঝে ক্রোধের অগ্নিস্ফুলিঙ্গ। সেও লম্বা পা ফেলে এগোতে শুরু করে সমান তালে। এভাবে পেছাতে গিয়ে এক পর্যায়ে ঈশানীর পায়ে এসে আটকায় স্বেচ্ছাতে কোনো এক অজ্ঞাত বস্তু। এরিসের হাতের বাঁধনে আবদ্ধ থেকে আর চোখে সেদিকে এক পল নজর বোলায় ভীত মেয়েটা। এক মাত্র মুহূর্ত জন্য নিচে তাকানোর সঙ্গে সঙ্গে চোখের রং পাল্টে গেল ওর। গা ঘিনঘিনিয়ে ভয়ানক এক দৃশ্যপট চোখের সামনে ভেসে উঠতে আতঙ্কে সে সীমানায় ছাড়িয়ে দু হাতে শক্ত করে এরিসের ওভারকোটটা খামচে ধরে আকস্মাৎ গলা ছেড়ে চিৎকার দিয়ে উঠল ঈশানী। ঈশানীর চিৎকারের আওয়াজে ভ্রম কাটে এরিসে। সে তৎক্ষণাৎ ঈশানীর গলা থেকে হাত সরিয়ে দৃষ্টিপাত করে নিচের দিকে। তীক্ষ্ণ চোখ দুটো ছোট ছোট করে পায়ের কাছে তাকাতেই দেখতে পায় একটু আগে সেই রুশ লোকটার মরাদের ছিন্ন ভিন্ন করে খুবলে খেয়ে একেবারে শেষ করে ফেলেছে বস। এহেন বিভৎস দৃশ্য দ্বিতীয়বার দেখা সাহস হলো না ঈশানের। প্রথমবারই গগন কাঁপানো চিৎকার দিয়ে গড় গড় করে বমি জোরে ভাসিয়ে দেয় এরিসের সমস্ত শরীর। মেয়েটার এরূপ মাত্রাতিরিক্ত সাহস দেখে এরিসের মস্তিষ্কটা চড়াত করে উঠল ফের। ঝাঁঝালো মেজাজে বহিঃপ্রকাশ ঘটিয়ে পুনরায় ইস্যুকে কিছু বলতে যাবে তার আগে চেতনা হারিয়ে শীর্ণকায় শরীরের সমগ্র ভর ছেড়ে শুনে লুটিয়ে পড়ে ঈশানী। বরাবরের মতোই মাটি স্পর্শ করার আগেই ওর দুর্বল শরীরটাকে বাহুবদ্ধ করে নেয় এরিসের হাতের উপর গা ছেড়ে পড়ে আছে ঈশানী। রেশমের মতো ছুরছুরে চুলগুলো আলগোছে অগোছালো হয়ে লেপটে আছে ওর সমগ্র মুখমণ্ডলে। মুখের সাজে ফু দিয়ে বিনা বাক্যে ওর চুলগুলোকে আলগোছে সরিয়ে দেয় এরিস। পরক্ষণই মেয়েটার শুকনো চেতনাহীন ফ্যাকাশে মুখের দিকে অনিমেষে হাসকি স্বরে বলে হচ্ছে, বারবার নিজের এই সরল মুখটা দেখিয়ে কি প্রমাণ করতে চাইছো? টনটনে মাথা ব্যথায় কাতরাতে কাতরাতে ঠিক যেই মুহূর্তে চোখ খোলে ঈশানী, তখন সকাল ছাপিয়ে সন্ধ্যা রাত। চেতনা ফিরে আসা মাত্রই কাছের দেয়াল ভেদ করে বাইরে অবিরাম তুষারপাতে দৃষ্টি বোলালো মেয়েটা। কিয়ৎক্ষণ সেই দিকে নজর বুলিয়ে ইস্যু বুঝলো ও ইতিমধ্যে এরিসের সেই চিরচারিত পেন্ট হাউসে রয়েছে। এটাই বোধহয় ভবিতব্য। দীর্ঘশ্বাসের সাহায্যে ভেতরে আহত বাতাসটুকু বের করে দিয়ে চোখ ঘোরা ঈশানে সামান্য নড়াচড়া করে উঠে বসার চেষ্টা চালালে চট করে কেউ একজন বাধা প্রদান করে আদুরে শাসনে বলে, লোক প্লিজ ডোন্ট গেট আপ। তার গমগমে আওয়াজ অপরিচিত ঠেকলো ইস্যুর কানে। সহসা চোখ উঠিয়ে সামনে দৃষ্টিপাত করতেই দেখলো একজন চশমা পরিহিত মাঝবয়সী রুশ লোক যত্ন সহকারে স্যালাইন খুলছে ওর বাহু থেকে। লোকটাকে ডাক্তার মনে হচ্ছে, কিন্তু এই পেন্ট হাউসে ওর জন্য কেই বা ডাক্তারের ব্যবস্থা করবে? এটা তো অসম্ভব। সন্দেহের বশবর্তী হয়ে ঈশানী নড়ে চড়ে বসতে চায় ফের। তখনই কোথা থেকে যেন ফ্লোরা এগিয়ে এসে দুবাহু ধরে শান্ত করে ঈশানীকে। মিষ্টি এসে ওকে আশ্বস্ত করেই বলে, এখন কেমন লাগছে ইস্যু? ফ্লোরার এই নিষ্পাপ সম্মোহনী হাসিতে মনটা বিষণ্ণ হয়ে পরে ঈশানীর। মনে পড়ে যায় মুক্তির লোভে নিজের করা একাধিক কপটতার কথা। তবুও মেয়েটা এত স্বাভাবিক কি করে আছে? কি হলো, তুমি কি এখনো অসুস্থ বোধ করছো ইস্যু? ফ্লোরার মৃদু আওয়াজ ভ্রম কাটে ঈশানীর। চারিদিকে অবলোকন করে দেখতে পায় সবকিছু স্বাভাবিক শান্ত। এক ফোঁটা রক্তের চিহ্ন নেই কোথাও। এমনকি ওর পরনে জামা কাপড়গুলো অত্যন্ত পরিপাটি। চারিদিকে বিশ্বর নজর বুলিয়ে জিপা দিয়ে নিজের শুষ্ক অদর ভিজিয়ে পাশে দাঁড়ানো মাঝ বয়সী লোকটাকে ইশারা করে মৃদু স্বরে ঈশানী জিজ্ঞেস করে, উনি কে ফ্লোরা? ঈশানীর পাশে বসে ওর হাতের মাঝে হাত রাখে ফ্লোরা জানায়, উনি ডক্টর মাধবী, এরিসের পার্সোনাল সার্জন। পার্সোনাল সার্জন? প্রশ্ন করার সময় ভ্রুকুঞ্চন করে ফেলে ঈশানী। হাসুচক মাথা নাড়ায় ফ্লোরা। দীর্ঘশ্বাস ছেড়ে উদাস কণ্ঠে বলে, প্রত্যেক 1-2 মাস পরপরই কোনো না কোনো কারণে সার্জারির প্রয়োজন পড়ে এরিসের। ওই জন্যই তো বুলেটের আঘাতের অভাব নেই ওর শরীরে।
ফ্লোরার কথা ঈশানী এবার কৌতূহল কণ্ঠে শুধল। কিন্তু এরিসের পার্সোনাল সার্জন এখানে কেন? কেন আবার? তোমাকে ট্রিটমেন্ট করার জন্য। কিন্তু কে ডেকে পাঠিয়েছে ওনাকে? ঈশানীর শেষ প্রশ্নে ফ্লোরা কাঁধ ঝাঁকিয়ে ঠোঁট উল্টে অজ্ঞাত স্বরে বলল। সেটা তো জানি না। ফ্লোরার কথার পাশে আগ বাড়িয়ে আরো কিছু জিজ্ঞেস করতে চাইল ঈশানী, তবে ওকে আর কোনো রূপ কথা বলার ফুসরত না দিয়ে দরজার কাছ থেকে একজন গার্ড ডেকে উঠল সশব্দে, জানালো। অফিস রুমে যেতে হবে, এরিস ডাকছে তোমায়।